যখন আমাদেরকে গুম করা হতো, যখন কোনো মিডিয়া আমাদের পক্ষে বলার সাহস করে না, ইনসাফ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আমাদের পক্ষে কথা বলেছে। ওলামা ইকরাম এবং মাদ্রাসার ছাত্রদের পক্ষে ইনসাফ কথা বলার কারণে ইনসাফের হার্ড ড্রাইভ থেকে নিয়ে শুরু করে তার ওয়েবসাইট, তার যত নিউজ 2014 সালে ইনসাফ সূচনা লগ্ন থেকে নিয়ে একেবারে 21 সাল পর্যন্ত যতগুলো নিউজ ইনসাফে হয়েছে, বিশ্লেষণধর্মী প্রতিবেদন হয়েছে, যেগুলো ইনসাফকে ইনসাফ হিসেবে পরিচিত করেছে আমাদের সামনে, প্রত্যেকটা ডাটা সরকারি সংস্থাগুলো ডিজিএফআই এনএসআই এর পক্ষ থেকে জব্দ করে এই অফিস থেকে নিয়ে যাওয়া হয়। এমনকি আপনারা জানেন যে যেখানে অফিসটা ছিল সেখানে পর্যন্ত থাকতে দেওয়া হয়নি। অনেক সমন্বয়করা আছেন যারা ইনসাফের অফিসকে সেফ হাউস হিসেবে ব্যবহার করেছেন, ইনসাফের হাউসে তারা আশ্রয় নিয়েছিলেন। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম এত বড় ভূমিকা রাখা একটা সংবাদ মাধ্যম, এত সাহসিকতার ভূমিকায় থাকা একটা সংবাদ মাধ্যম, সেটাকে মূলধারায় নিয়ে আসতে আবার যেন সেই বৈষম্যের মানসিকতা। ইনসাফের এক যুগ পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশে ফ্যাসিবাদী আমলে মিডিয়ার উপর দিয়ে কি গিয়েছে এটা আমাদের স্মৃতিতে এখনো তরতাজা। এবং বিশেষ করে আমি যদি বলি, সব কিছু যখন গড়দালিকার প্রবাহের মতো একদিকে যাচ্ছে, মিডিয়ায় যখন একটা পরিচিত একটা ট্রেন্ড যে কি কি করা যাবে কি কি করা যাবে না এটা ঠিক করে দেয়া আছে, অদৃশ্যভাবে এই বিষয়গুলো গত 16 বছর ঠিক করা ছিল। তো সেই জায়গা থেকে আমরা যারা এখানে ওলামা ইকরাম আছেন, মাদ্রাসার শিক্ষার্থীরা আছেন, আমাদের লড়াই সংগ্রামটা ছিল একটু ভিন্ন রকম। একই সাথে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধেও লড়াই করতে হয়েছে এবং আমাদের নিজস্ব যেই আইডেন্টিটি, যেই পরিচিতি আমরা যেটা ধারণ করি, সেটা ধারণ করার কারণে, শুধুমাত্র সেই পরিচিতি নিয়ে চলার কারণে সমাজের বিভিন্ন পর্যায়ে আমাদেরকে বৈষম্যের শিকার হতে হয়েছে। সেই জায়গা থেকে আমরা যখন আমাদের লড়াই সংগ্রামগুলো জারি রেখেছিলাম, তখন যেই মিডিয়াগুলো আমাদের সমাজের সো কল্ড সিভিল সোসাইটিকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদের সেই মনোপলিকে ভেঙে দিয়েছিল, তার মধ্যে ইনসাফ সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। এবং আমাদের মনে আছে ইসলামপন্থী দলগুলো এবং ওলামা ইকরাম যখন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক দল থেকে, সামাজিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে চ্যালেঞ্জ করেছিল, তখন কিন্তু আমাদের সংকটের নানান রকম ফেজ আমরা পার করেছি। এক এক সময় এক এক রকম, 2013 থেকে নিয়ে 2016-17 পর্যন্ত একরকম, এবং 2018-র পর থেকে এখানে অনেকেই আছেন আমার সমবয়সী, আমার সিনিয়ররা অনেকে আছেন, আপনাদের মনে থাকবার কথা, 2018-র পর থেকে নিয়ে 21-22 পর্যন্ত মোদিবিরোধী আন্দোলনের আগে পরে, তখন আমরা খুব সংকটাপন্ন একটা সময় পার করেছি। আমাদের ঘরের শত্রু বিভীষণ একটা সময় আমরা পার করেছি। সেই সময়টাতে আমরা রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কিছু বলবো, ন্যূনতম কোনো সমালোচনা করব, সেই পরিবেশটুকু ছিল না। এবং আমার মনে আছে আমরা তরুণরা তখন যারা আমরা মাদ্রাসার ছাত্র ছিলাম, কওমি মাদ্রাসার ছাত্র ছিলাম, আমরা যখন হাসিনার সেই রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার হইতে চাই নাই, আমরা যারা প্রতিবাদ করেছিলাম, তখন আমাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন নেমে এসেছিল। এবং সেই সময়টাতে যখন কোনো মিডিয়া আমাদের পক্ষে বলার সাহস করে নাই, আমাদেরকে যখন গুম করা হতো, আমি নিজে ব্যক্তিগতভাবে 2017 সালে একবার এবং 2020 সালে আরেকবার, 2বার গুম হয়েছি। যখন আমাদেরকে গুম করা হতো, তখন আমাদের নিয়ে মিডিয়া যে কথা বলবে সেইটাও মূলধারায় নিয়ে আসা এবং মূলধারার মিডিয়াগুলো আমাদের পক্ষে কথা বলা, এই জায়গাটাকে একটা ট্যাবু বানিয়ে রাখা হয়েছিল। ঠিক সেই জায়গাতে ইনসাফ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আমাদের পক্ষে কথা বলেছে। এবং এই ভূমিকার কারণে ইনসাফকে যে কত বড় মূল্য চুকাতে হয়েছে, সেটা যারা খুব ঘনিষ্ঠভাবে আমরা ইনসাফের সাথে কাজ করেছি, আমি ইনসাফের একজন সাবেক সহকর্মী, আমার লেখালেখির সূচনা লগ্ন ইনসাফের মাধ্যমে 2014 সালে প্রথম আর্টিকেল প্রকাশ হয় ইনসাফে। এবং যেহেতু মিশরে পড়াশোনা, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মধ্যপ্রাচ্যের অনেক বিষয় নিয়ে ইনসাফে ফিচার লেখা হয়েছে। তো সেই সময়টাতে ইনসাফের উপর দিয়ে কি গিয়েছে 2018 থেকে 21 পর্যন্ত খুব ঘনিষ্ঠভাবে সম্পাদক মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ থাকার কারণে জানতাম। এই সময়টাতে বিশেষ করে ওলামা ইকরাম এবং মাদ্রাসার ছাত্রদের পক্ষে ইনসাফ কথা বলার কারণে একটা পত্রিকার একটা
অনলাইন পোর্টালে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি যে জিনিসটা, তার আর্কাইভ, সেটা তাকে হারাতে হয়েছে। আপনারা জানেন যারা সহকর্মীরা আছেন ইনসাফের হার্ড ড্রাইভ থেকে নিয়ে শুরু করে তার ওয়েবসাইট, তার যত নিউজ 2014 সালে ইনসাফ সূচনা লগ্ন থেকে নিয়ে একেবারে 21 সাল পর্যন্ত যতগুলো নিউজ ইনসাফে হয়েছে, বিশ্লেষণধর্মী প্রতিবেদন হয়েছে, যেগুলো ইনসাফকে ইনসাফ হিসেবে পরিচিত করেছে আমাদের সামনে, প্রত্যেকটা ডাটা সরকারি সংস্থাগুলো ডিজিএফআই এনএসআই এর পক্ষ থেকে জব্দ করে এই অফিস থেকে নিয়ে যাওয়া হয়। এমনকি আপনারা জানেন যে যেখানে অফিসটা ছিল সেখানে পর্যন্ত থাকতে দেওয়া হয়নি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই সত্যটা, ফ্যাসিবাদী আমলের এই নির্যাতনের বিষয়টা এবং এই আত্মত্যাগের ঘটনাটা, গল্পটা আমরা গণ অভ্যুত্থানের পরেও তেমন একটা তুলে আনতে পারি নাই। সেটা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যর্থতা এবং আমাদের সম্মিলিত একটা ব্যর্থতা আকারে এই বিষয়টাকে আমি পাঠ করতে চাই। একই সাথে আরেকটা কথা বলে শেষ করি। দেখেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আপনি যদি একদম সূচনা লগ্ন থেকে ধরেন, আন্দোলন সংগ্রামে কারা সম্মুখ সারিতে ছিল, এখানে একদম বিতর্কহীনভাবে এই কথাটা স্বীকার করতে হবে যে মাদ্রাসার ছাত্ররা 2013 সালে শাপলা চত্বরের আগে যেমনিভাবে একসাথে দাঁড়িয়েছিল ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখে, একই কৌশলে তারা 24-এর গণ অভ্যুত্থানকে সফল করার জন্যও কিন্তু সেই যাত্রাবাড়ি থেকে নিয়ে শুরু করে উত্তরা পর্যন্ত প্রত্যেকটা প্রবেশদ্বারে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। এবং শাহাদাতের তামান্না নিয়ে মাদ্রাসার ছাত্ররা যেভাবে নেমে এসেছে, এতটা নির্ভীক এবং অকুত ভয় সৈনিকের মতো কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে আর কেউ লড়াই করতে পারেনি। এটা এখন মূলধারার মিডিয়ায় এবং এমনকি সুশীল সমাজ পর্যন্ত এটা একটা প্রতিষ্ঠিত সত্য। কিন্তু এত কিছুর পরেও দেখেন, এত কিছুর পরেও একটা বিষয় খেয়াল করেন। আরেকটা ছোট্ট ঘটনা একটু আগে একজন বললো, মাহফুজ ভাই নিজেও বললেন, সমন্বয়করা যারা সামনের সারিতে ছিলেন 24-এর গণ অভ্যুত্থানের পরে তারা সবাই ফ্রন্ট লাইনে চলে এসেছেন, পরিচিত মুখ। কিন্তু এই সমন্বয়কদের যারা সেফ হাউসের ব্যবস্থা করেছে, মাহফুজ ভাই তো শুধুমাত্র একটা অংশ বললেন যে উনি এখান থেকে অনেকগুলো ভিডিও প্রচার করেছেন, কিন্তু একই সাথে অনেক সমন্বয়করা আছেন যারা ইনসাফের অফিসকে সেফ হাউস হিসেবে ব্যবহার করেছেন। ইনসাফের হাউসে তারা আশ্রয় নিয়েছিলেন। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে এত বড় ভূমিকা রাখা একটা সংবাদ মাধ্যম, এত সাহসিকতার ভূমিকায় থাকা একটা সংবাদ মাধ্যম, সেটাকে মূলধারায় নিয়ে আসতে এবং মূলধারার সংবাদ মাধ্যমদের যেই সংবাদ মাধ্যম কর্মীরা আছেন, যারা সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন, তাদের পক্ষ থেকে ইনসাফকে স্বীকৃতি দিতে আবার যেন সেই বৈষম্যের মানসিকতা, সেটা আবার ঘুরে ফিরে আমাদের মাঝখানে আসছে। তো এই জায়গাগুলো আসলে আমাদের সমাজে, আমরা অভ্যুত্থানের পরে অনেক কিছুই পরিবর্তন করতে চেয়েছি, কিন্তু আমরা তো আসলে একমাত্র ব্যক্তি হাসিনাকে সরানো ছাড়া সমাজের বিভিন্ন জায়গায় যে ফ্যাসিস্ট কাঠামোটা রয়ে গেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যে ফ্যাসিবাদীকরণ করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা বের হতে পারি নাই। তারই পরিণতি হিসাবে এত ভূমিকা রাখার পরেও আজকে ইনসাফকে একটা প্রান্তিক জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, একটা অপচেষ্টা কিন্তু আমাদের মূলধারার গণমাধ্যমের কর্মী সহ যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন, তারা কিন্তু তাদের অব্যাহত যেই পুরাতন প্রচেষ্টা, পুরাতন এস্টাবলিশমেন্ট বন্দোবস্ত, সেটার ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমি আমার আলোচনা শেষ করব একটা বিষয়ে একটু কথা বলে, সেটা হচ্ছে আমাদের অতীত ইতিহাস নিয়ে অনেকে বললেন। আমরা স্বাধীনতা সংগ্রামের পর থেকে নিয়ে, 71-এর পর থেকে নিয়ে এই 24 এবং আজকে 2026 সাল, এই পর্যন্ত আমাদের লড়াই সংগ্রামের একটা দীর্ঘ ইতিহাস আছে। প্রত্যেকটা অভ্যুত্থান, লড়াই সংগ্রামে আমরা সামনের সারিতে ছিলাম। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের প্রতি যেই ভালোবাসা এবং আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা তৈরি হয়েছে, আপনি যে কোনো কিছুর মধ্যে যখন দেখবেন যে এটাকে ইসলামাইজেশন প্রকল্পের মধ্যে নিয়ে আসা হয়, মানুষের কিন্তু এটার ব্যাপারে একটা বাড়তি আগ্রহ কাজ করে। আপনি রাজনীতির ইসলামাইজেশনের, বাংলাদেশ গঠনের পর রাজনীতি যখন ইসলামাইজেশন প্রথম শুরু হয় হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির হাত ধরে তওবার রাজনীতির কনসেপ্টের মাধ্যমে, সেই 80-র দশকে কিন্তু হাফিজ জি হুজুরের মতো জনপ্রিয় ধর্মীয় নেতা শুধুমাত্র বাংলাদেশেরা, পুরো মুসলিম বিশ্বের মধ্যে তিনি আলোচিত ছিলেন। সে কারণে কিন্তু ইরাক ইরানের যে দ্বন্দ্ব, সেটা মীমাংসা করার জন্য হাফিজ হুজুরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা 90-এর দশকে দেখেছি পুরো দশক জুড়ে তখনকার সময় যে ওলামা ইকরাম ছিলেন, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, খতিব ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ, মুফতি ফজলুল হক আমিনী সাহেব, ওনারা কিন্তু পুরো 90-এর দশক জুড়ে আলেম ওলামা এবং আমাদের যারা ইসলাম প্রিয় তৌহিদি জনতারা আছেন তাদেরকে কিন্তু নেতৃত্ব দিয়েছেন। এবং তার ধারাবাহিকতায় 2001 সালে আমরা কিন্তু সর্বোচ্চ সংখ্যক
সংসদ সদস্য পেয়েছিলাম। অর্থাৎ ক্ষমতার রাজনীতির দিকে আমাদের যাত্রাটা 71 থেকে নিয়ে 2001 পর্যন্ত যতটা মসৃণ, অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু কিছুটা মসৃণভাবে সামনে এগিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 2001 সালে আমরা যেই জায়গায় আমাদের রাজনীতিটা রেখে গিয়েছিলাম, আমাদের ইসলামপন্থী উলামা ইকরামরা যেমনিভাবে ক্ষমতার অংশ হয়ে উঠেছিল, মূলধারার অংশ হয়ে উঠেছিল, আজকে 2001 সালের পর থেকে নিয়ে 2026 সালে যদি আমরা এসে বিবেচনা করি, গত 26 বছরে আমাদের অগ্রগতি কতটুকু সেটা বিশ্লেষণের দাবি রাখে। আজকে আমরা এখনো পর্যন্ত এই প্রশ্নের মীমাংসা করতে পারি নাই যে আমরা ক্ষমতার সাথে, সরকারের সাথে ওলামা ইকরাম, ইসলামপন্থী এবং মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় এই পরিসরের সম্পর্ক কি হবে। বিগত সরকারের আমলে অনেকে অনেকভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। অনেকে বলেছেন যে এখানে একটা হিকমার আশ্রয় নিতে হবে, অনেকে ফিতনার অবস্থা দেখে আড়ালে চলে গেছেন। কিন্তু 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তো এই দমবন্ধ পরিবেশ থেকে আমরা মুক্তি পেলাম। তো এই মুক্তি পাওয়ার পরেও কি আমরা এই প্রশ্নের মীমাংসা করতে পেরেছি যে এই সরকারের সাথে, ক্ষমতার সাথে ওলামা ইকরাম এবং আলেম ওলামা এবং ধর্মীয় পরিসরের যে সামাজিক শক্তি আছে সেই শক্তির সম্পর্ক কি হবে? এই প্রশ্নের মীমাংসা কিন্তু আমরা আজ পর্যন্ত করতে পারি না। এই প্রশ্নের মীমাংসা যতদিন পর্যন্ত আমরা না করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু ওই যে ইনসাফের যেই কথার জায়গা থেকে শুরু করলাম, যেখানে আমাদের মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে হয়েছিল যখন আমাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, আমরা কিন্তু সেই লুপের মধ্যে, সেই ঘটনার পুনরাবৃত্তির মধ্যেই ঘুরতে থাকবো। আমাদেরকে কিন্তু আবারও এই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য ক্ষমতাসীনরা এবং যারা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে এই রাষ্ট্রযন্ত্র দ্বারা আমাদেরকে আবারও প্রভাবিত করবে, আমাদেরকে আবারও হাতিয়ার বানাতে চাইবে। তো এগুলো দীর্ঘ আলোচনা, কিন্তু ইনসাফ যেহেতু এই জায়গায় সবসময় একটি মেজর রোল প্লে করেছে এবং সবসময় এই জায়গায় একটি প্রভাবকের ভূমিকায় ছিল, আমি মনে করি এই ন্যারেটিভের জায়গাগুলোতে, এই ব্যাখ্যার জায়গাগুলোতে আমাদের যেই পলিসি নেওয়া দরকার সেগুলো নিয়েও ইনসাফের আলোচনা হওয়া উচিত। এবং আমার সম্মানিত বড় ভাই মাহফুজ ভাই একাধিকবার এই ইনসাফে আড্ডালাপের মাধ্যমে বিভিন্নভাবে এই আলোচনাগুলো সামনে নিয়ে এসেছেন, অনেক রাজনীতিবিদদের নিয়ে এসেছেন এবং এই মিডিয়াকে মূলধারায় নিয়ে আসার জন্য অনেক প্রচেষ্টা তিনি করেছেন। কিন্তু সেই একটা জায়গায় আমরা যখন দেখলাম যে আমাদের একটা অনীহা যে আমরা মূলধারার মিডিয়াগুলোর সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে এবং এই মিডিয়া হাউসগুলো আসলে যেইভাবে বিদ্যমান কাঠামোর মধ্যে বড় হয়ে ওঠে সেইভাবে একটা মিডিয়াকে বড় করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে অনীহা, সেই জায়গাটাতে আমাদের একটা গ্যাপ তৈরি হয় এবং দূরত্ব তৈরি হয়। তো আমি আশা করব যে 1 বছর মানে আমাদের 1 যুগ পূর্তির পরে আজকে ইনসাফ যেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, সেইটা ইনসাফের সবচেয়ে বড় শক্তি ছিল ইনসাফের নিষ্ঠা এবং ইনসাফের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা, সত্যের পক্ষে আপোষহীন ভূমিকা রাখা। সেই ভূমিকা রেখে, সেই ভূমিকাকে পুঁজি করে ইনসাফ সামনের দিকে এগিয়ে যাবে। ইনসাফের প্রতি অনেক ভালোবাসা, প্রত্যাশা এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অঙ্গনের যেই শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে পুঁজি করে আমাদেরকে আরো সামনের দিকে আরো শক্তিশালীভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক এবং মূলধারায় প্রভাবক শক্তি হিসাবে ভূমিকা নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।